সবাই ওদের দিকে তাকালো। কি হয়েছে বিষয়টা বুঝতে পারল না, কেউ অতটা মাথাও ঘামালো না। তার কারণ সবাই জানে সাইফান কেমন ফাজলামো করে, নিশ্চয়ই কোনো ফাজলামো করেছে আবার। আফিয়া বেগম ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো। নাফিসার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বলল, চল এবার বাড়ি চল সোনামা আমার। নাফিসা আর সাইমান দুজনই এক নজর একে অপরের দিকে তাকালো। সাইমান ধীরে এগিয়ে এসে বলল, না কেউ কোথাও যাবে না, আমার বউ আমার সন্তান এরা আর বাড়িতে ফিরে যাবে না, দেখা হয়ে গেছে, এবার তোমরা যেতে পারো, আমরাও বের হব। আফিয়া বেগম হঠাৎ সাইমানের দিকে অবাক চোখে তাকালো। কখনো তার ছেলে এমন ভঙ্গিতে কথা বলেনি। তিনি বললেন, তেহু আব্বু এসব তুই কি বলছিস? কেন বলছিস? কোথায় যাবি তোরা? নিজেদের বাড়ি আছে তো। আমি জানি তুই রেগে আছিস, বাদ দে, রাগ বাদ দে, চল বাবু বাড়ি চল। এখন আমার মেয়েটার রেস্ট দরকার, আমি চাই আমার মেয়েটার সঙ্গে সবসময় থাকতে, যত্ন করতে। সাইমান ধীরে মুখ ঘুরিয়ে নিজের সিদ্ধান্তের ভঙ্গিতে বলল, আমি কোনো কথা শুনতে চাই না কারোর। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা ফ্ল্যাটে উঠব। যে বাড়ি থেকে একজন অসুস্থ প্রেগনেন্ট ছোট মেয়েকে বের করে দেওয়া হয় সে কোথায় যাবে এটা পর্যন্ত ভাবে না। আর যদি কিছু হয়ে যেত আমার স্ত্রী সন্তানের, তার কি জবাব দিতে? আফিয়া বেগম মাথা নিচু করে নীরবভাবে দাঁড়িয়ে থাকলেন। সাইমানের কথায় তার কোনো উত্তর আসে না। ছেলের দৃঢ়তার মধ্যে বুঝতে পারছেন এবার কোনো কথার জায়গা নেই। বিলকিসারা রশিদ ধীরে এগিয়ে এসে সাইমানের বাহুতে হাত রেখে বলল, দাদু ভাই ভুলটা তো শুধু আমাদের নয়, ভুলটা তোমারই। তোমাদের বিয়ের কথা আমাদের জানানো উচিত ছিল। সাইমান তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের বিয়ের বিষয়টা আমি জানাইনি মানলাম, কিন্তু বলতে পারো কিভাবে একটা মেয়েকে এভাবে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? এই অবস্থায় ওর জায়গায় অন্য কেউ থাকলেও আমি ক্ষমা করতাম না। সেখানে ওটা আমার বউ, যদি কিছু হয়ে যেত ওর সাথে, এর দায়ভার কে নিত? কোনো উত্তর না দিয়ে সাইমান নাফিসার হাত ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। নাফিসা বারবার বলছে, আমি মামনিদের সঙ্গে যাব, এমন করেন না প্লিজ। তবে সাইমানের দৃঢ়তা বজায় রেখে নাফিসাকেও শক্ত করে ধরে রাখলো। বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এসে চেষ্টা করলো সাইমানকে আটকাতে, কিন্তু কোনোভাবেই পারল না। নাফিসার চোখে কাদার আভা। সাইমান হাতের নরম জোরে নাফিসার হাত ধরে চলে গেল। সবাই ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাহবুব রশিদের কেবিনটা অস্বাভাবিকভাবে শান্ত। এসি চলছে, পর্দা টানা, বাইরে গাড়ির শব্দ পর্যন্ত ঢুকছে না। সাইমান সোফায় বসে আছে, পিঠ হেলান দিয়ে, চোখ দুটো শূন্যে আটকে। এই রুমে সে বহুবার এসেছে এক সময়, মাঝখানে দীর্ঘ বিরতির পর আজকে আসতে হলো। মাহবুব রশিদ জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে তাকে। বাবার কথা ফেলতে পারেনি সাইমান। মাহবুব রশিদ টেবিলের ওপাশে বসে কাগজ উল্টাচ্ছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, মিডিয়ার সামনে বিয়ের প্রমাণ দিতে হবে, না হলে অবস্থা আরো জটিল হবে। তার উপর বৌমা এখন প্রেগনেন্ট, এইটা নিয়ে মিডিয়া ঝাঁপাবে। সাইমান ধীরে চোখ সরিয়ে তাকালো। চোখে রাগ নেই, আছে অপমান আর জমে থাকা ক্ষোভ। আমি কারো কাছে সাফাই দিতে যাব না, বউ ছোট ছিল বলে এত বছর ছুঁইও নাই, এখন একটু হাত দিলাম আর চারদিক থেকে শুধু আমার বউ নিয়েই ধান্দা। মাহবুব রশিদের কপালে ভাঁজ পড়ল, স্বরে কঠোরতা আনলেন, মুখের লাগাম টানো, এখন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানো দরকার। সাইমান হেসে উঠল, হাসিটা কটু ভাঙা। মানে কি? এখন কি মাইক লাগিয়ে বলবো? শুনেন শুনেন, আজ থেকে আমি বউয়ের স্বামী হওয়ার কাজ শুরু করলাম। সময় ধরে হিসাব করে মিডিয়ার অনুমতি নিয়ে বাচ্চা পয়দা করব। মাহবুব রশিদ টেবিলে হাত চাপড়ালেন, এইসব বাজে কথা বন্ধ করো। সাইমান এবার উঠে দাঁড়ালো, কণ্ঠ ভারী, চোখ লাল। বাজে না সত্যি, আমার বউ আমার সংসার, এটারও নাকি প্রেস কনফারেন্স লাগবে? রুমে হঠাৎ ভারী নীরবতা নেমে এলো। মাহবুব রশিদ চুপ করে সাইমানের দিকে তাকিয়ে রইলেন। কি করে ঘাটতারা ছেলেকে রাজি করাবে ভেবে পাচ্ছে না। যত রকম সব তার সাথেই করে এই ছেলে। অনেকক্ষণ পরে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, স্বরে কঠোরতা নেই। ঠিক আছে, ধীরে বললেন, বিয়ে হয়েছে এইটুকু প্রমাণ দেখাতে হবে, কনফারেন্সে যেতে হবে, তোমার জন্য না, পরিস্থিতি সামলানোর জন্য, আমার রাজনীতি আর সম্মানের জন্য হলেও। এতে তোমার বউও জড়িয়ে আছে, তারও অপমান করা হচ্ছে, সম্পূর্ণ দিক বিবেচনা করে যাওয়া উচিত। সাইমান কিছু বলল না, চোখ নামিয়ে শুধু মাথা ঝোঁকালো। কনফারেন্স রুমের বাতাস ভারী, এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসও যেন ভেতরের উত্তেজনা ঠান্ডা করতে পারছে না। সামনের সারি জুড়ে সারি সারি সাংবাদিক, ক্যামেরার লেন্সগুলো তাক করা,
করা, মাইক্রোফোন হাতে প্রস্তুত। মাঝখানে বড় টেবিল, চেয়ারটায় সোজা হয়ে বসে আছে সাইমন। পরনে ডিপ ব্লু ফর্মাল শার্ট, হাতা গুটানো, চোখে কোনো ভয় নেই, আছে কেবল দৃঢ়তা। তার এক পাশে বসে মাহবুব রশিদ, গম্ভীর, চোয়াল শক্ত। অন্য পাশে রাজীব দাঁড়িয়ে আছে, আর রাজীবের পাশেই চেয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইফান, একেবারেই বেমানানভাবে নির্ভীক। পেছনে দুই পাশে বডিগার্ড, দেয়ালের ধারে পুলিশ ফোর্স, ঘরে পিনপতন নীরবতা। হঠাৎ একজন সাংবাদিক মাইক্রোফোন এগিয়ে দেয়। ডিএসপি সাইমন তাহের রাশিদ, সরাসরি প্রশ্নে আসি। আপনার স্ত্রী নাফিসার বয়স যখন 14, তখনই কি আপনার সঙ্গে বিয়ে হয়েছিল? ঘরে একটা চাপা গুঞ্জন ওঠে। সাইমন এক সেকেন্ড চুপ থাকে, চোখ তুলে তাকায় একদম সোজা ক্যামেরার লেন্সের দিকে। গম্ভীর ধীর কণ্ঠে বলে, হ্যাঁ হয়েছিল। আপনারা বিয়েটা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছেন, আপনাদের ক্ষমতার জোরে। এটা সত্য কি মিথ্যা? সাইমন চোয়াল শক্ত করে দাঁতের পর দাঁত চেপে উত্তর দিল, আপনারা দেখি সব খবর আগে থেকে জেনে রেখেছেন, তাহলে নতুন করে আবার জিজ্ঞেস করার মানে কি? স্টেপ নিলেই তো পারে সরকার এই বিষয়ে। মাহবুব রশিদ পাশ থেকে ফিসফিস করে, ঠিক করে বলো। সাইমন একটু বিচলিত হয় না, নিজেকে শান্ত করে আবার বলল, আপনারা যদি ভাবেন সেটা কোনো স্বাভাবিক বিয়ে ছিল, তাহলে আপনারা পুরো ঘটনাটা জানেন না। পাশ থেকে আর একটা সাংবাদিক আর একটা প্রশ্ন করে উঠল, 14 বছরের একটা মেয়ের সঙ্গে 32 বছরের একজন পুলিশ অফিসারের বিয়ে, আপনি কিভাবে এটাকে বৈধ বা নৈতিক বলেন? সাইফান হঠাৎ কাজ ঝাঁকিয়ে বলে উঠতে যায়, নৈতিকতা না জানলে? রাজীব ঝট করে সাইফানের মুখ চেপে ধরে, ফিসফিস করে, এখানে শুরু হইস না ভাই, সামনে শুধু ক্যামেরা আর ক্যামেরা, কখন ভাইরাল করে ছেড়ে দেবে তোরে। মাহবুব রশিদ চোখ গরম করে সাইফানের দিকে তাকাতেই সাইফান সঙ্গে সঙ্গে চুপ। তারপর বিড়বিড় করে রাজীবের কানের কাছে বলতে থাকলো, বুঝেছো রাজীব ভাই, আমার জীবনটাই মূলত বেদনা। বাপ ভাই, বর্তমান গার্লফ্রেন্ড মানে হবু বউ, এখন থেকে যা কেরামতি দেখাচ্ছে, সবাই শুধু চোখ রাঙায়, মারে, কেউ একটু চুমু দেয় না, বলে না ছেলেটার বয়স হয়েছে, একটু বিয়ে দেই। শালার গার্লফ্রেন্ডটাও দূরে দূরে থাকে, চশমাশালী একটা, খচ্চর বেডি 1 নম্বরের। সাইমন এবার কণ্ঠ আরো শক্ত করে, আমি কোথাও বলিনি এটা বৈধ ছিল, আমি কোথাও বলিনি এটা স্বাভাবিক ছিল, আমি বলছি এটা ছিল একটা শিশুকে বাঁচানোর সিদ্ধান্ত। সাইমন একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো আবার, ওই মেয়েটা বাল্যবিবাহের শিকার হয়েছিল, একটা সন্ত্রাসীর সাথে বিয়ে দেওয়া হচ্ছিল, আমাদের পুলিশ ফোর্স সেই সময় গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। কিছু পুলিশ ফোর্স চলে যাওয়ার পর আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট যাইতে পারিনি। এমন একটা সন্ত্রাসীর সাথে বিয়ে কেন দেওয়া হচ্ছিল মেয়েটাকে, এটা জানার জন্য আমরা তখনও জানতাম না আসলে মেয়েটার বয়স কত। এক মুহূর্ত থামে। গ্রামের মানুষ আইন বোঝে না, তারা বোঝে অপবাদ। ওরা রায় দিয়েছিল মেয়েটা যদি অবিবাহিত থাকে তাহলে ওর বাঁচা নেই। একজন সাংবাদিক তেড়ে আসে, তাহলে আপনি নিজে আইনের লোক হয়ে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে আইন নিজের হাতে তুলে নিলেন? সাইমন ঠান্ডা গলায় বলল, না, আমি দায়িত্ব নিজের কাঁধে তুলেছিলাম, আর দায়িত্ব আর ভোগ, এই দুইটার মধ্যে পার্থক্য আমি জানি। সম্পূর্ণ বিষয় জেনে তারপরে কথা বলবেন। আরেকজন সাংবাদিক প্রশ্ন করে বলল, তাহলে 14 থেকে 18 এই 4 বছরে আপনার সম্পর্ক কি ছিল? সাইমন এবার চেয়ার থেকে একটু সামনে ঝুঁকে পড়ে, আমি তাকে কখনো স্ত্রী হিসেবে গ্রহণ করিনি, না মানসিকভাবে না শারীরিকভাবে। ঘরে আবার গুঞ্জন। সাইমন আবার বলল, আমরা আলাদা থাকতাম, সে পড়াশোনা করেছে, আমি তার অভিভাবকের দায়িত্ব পালন করেছি, আর সমস্ত ডকুমেন্ট আছে আপনাদের সামনে, পেশ করা হয়ে যাবে। সাইফান আর থাকতে না পেরে চাপাস্বরে বলে, ভাই কেমন করে না মানে, একেবারে সবকিছু সবার সামনে প্রমাণ দিবা, ওই একটু বলতে চাচ্ছিলাম আর কি। রাজীব আবার কনুই দিয়ে খোঁচা দেয়। সাইফান চুপ হয়ে গেল। সাইমন এবার সাইফানের দিকে খালি তাকালো, কোনো কথা বলল না। এক সাংবাদিক খোঁচা দিয়ে বলল, আপনি কি বলতে চান 4 বছর এক ছাদের নিচে থেকেও কিছু হয়নি? সাইমন ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে, চোখে ঝিলিক, আমি পুলিশ অফিসার, সংযম শব্দটা মানে জানি। একটু থেমে আবার বলল, আর পুরুষত্ব প্রমাণ করতে আমাকে কোনো শিশুর দরকার হয়নি। এই কথায় ঘরে শোরগোল। মাহবুব রশিদ আবার ফিসফিস করে, এইসব কথা একটু কম, নির্লজ্জ ছেলে, এত নির্লজ্জ কথাবার্তা কবে থেকে শিখেছো? সাইমন পাশ ফিরে ফিসফিস করে ঠান্ডা স্বরে বলে, আব্বু, নির্লজ্জ কথাবার্তা না করলে যদি মানুষ জন্ম দিত, তাহলে এই দুনিয়াতে আপনার অনেক সন্তানই জন্মাতো না। মাহবুব রশিদ জোরে কেসে উঠল, অভদ্র একটা, আমি তোমার বাপ হই, এটা মাথায় রেখে কথা বলো। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে উত্তর দিল। সাইফান সঙ্গে সঙ্গে মাথা নিচু করলো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি চেপে রেখে সেও ফিসফিস করে উত্তর দিল, এটাই তো ঠিক বলেছে ভাইয়া। একটু থেমে আবার বলল, আর আব্বু, আমার বিয়েটাও তাড়াতাড়ি দাও, তোমার নাতি নাতনি নিয়ে মুখ দেখাতে চাই, এত
দেরি করে ছেলেদের বিয়ে দিচ্ছ কেন? নাতিপুতি নিয়ে খেলার ইচ্ছে নেই নাকি? না দেখেই পটল তোলার ইচ্ছা আছে তোমার? কথাগুলো শেষ হতেই মাহবুব রশিদ ধীরে ঘুরে সাইফানের দিকে তাকালেন। এরপর নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন, দুইটা ছেলে একেবারে অসভ্য হয়ে গেছে, কার মতো এমন নির্লজ্জ হয়েছে আল্লাহই জানে। কথা শেষ হওয়ার আগেই সাইফান আবার একটু সামনে ঝুঁকে মাথা ঢুকিয়ে ফিসফিস করে বলে উঠল, আব্বু তোমার মতোই নির্লজ্জ, চোখে মুখে বিন্দুমাত্র ভয় নেই। তুমি এতটা সাধু না, সাধু হইলে আমরা এমন হইতাম না। তুমিও নির্লজ্জ নটি বয়, আমরা সব জানি। এইবার মাহবুব রশিদ কিছু বললেন না, দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। রাগে নাকি অপমানে নাকি নিজের ছেলের কথাই নিজে আর পেরে না উঠে চেপে কোনোটাই বোঝা গেল না। ওদের কথা বলার মধ্যে আর একটা সাংবাদিক প্রশ্ন করলো আবার, 18 হওয়ার পর কেন তাকে গ্রহণ করলেন? সাইমন এবার গলা নরম করে, কারণ তখন সে নিজে সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি তাকে বলেছিলাম চাইলে চলে যেতে পারে। একটু থেমে, সে যায়নি। আর শরিয়ত মতে আমাদের বিয়েটা জায়েজ, এটা ভুলে যাবেন না। সবকিছু নিয়ম শৃঙ্খলা মেনেই হয়েছে, সবকিছু প্রমাণ কাগজপত্র সামনে তুলে ধরাই হচ্ছে। সাইমন আবার বলল, আমি ভুল পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমি আইন ভাঙিনি, নৈতিকতা ভাঙিনি। যারা অপবাদ দিতে চান তারা পুরো গল্প জানুন। চেয়ার ঠেসে উঠে দাঁড়ায়। এই কনফারেন্স এখানেই শেষ। পুলিশ ফোর্স এগিয়ে আসে, সাংবাদিকরা চেঁচাতে থাকে।